বাসা থেকে যখন বের হই এই উদ্দেশ্যে বের হয়েছিলাম যে আমি মোহাম্মদপুরে যাচ্ছি। তো পরবর্তীতে মোহাম্মদপুরের কাছাকাছি এসে যখন গুগল ম্যাপে যাই, গিয়ে দেখি যে আমি যতটুকু আসছি তার চেয়েও ডাবল দূরত্ব এখন আছে সামনে। তো মনে হচ্ছিল যে আমি আসলে মোহাম্মদপুর বসিলা পার হওয়ার পরে মনে হচ্ছিল আমি মনে হয় পঞ্চগড়ের কাছাকাছি চলে আসতেছি। তো তারপর যখন এখানে নামলাম আসলে মন ভালো হয়ে গিয়েছে। আপনার প্রায় ৯ লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু বাংলাদেশের ৩০-৪০ লক্ষ কওমি শিক্ষার্থীর জন্য আপনার বাজেটে কিছু নাই। আপনি এখনো কর্নার করে রাখছেন, এ কারণেই আপনি এই কথা বলতেছেন নতুন করে তারা সামনে আসছে, অথচ এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলে যখন আমি দেখি, আমি শহীদদের তালিকা যখন দেখি, তখন আমি বেশিরভাগ জায়গায় তাদেরকেই খুঁজে পাই। তাহলে এটা তো তারা নতুন করে না, এটা তারা অর্জন করে নিয়েছে রক্ত দেওয়ার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে। এবং 18 জুলাইয়ের পরে যখন আমাদেরকে ডিজিএফআই তুলে নিয়ে যায়, ডিবি তুলে নিয়ে যায়, আমাদের সামনে ওই ডিবি অফিসেও দু একজন কনস্টেবল ভাই ছিল। আমাদের কাছে যেহেতু ফোন ছিল না, টিভি দেখতে পারতাম না, সংবাদপত্র দেখতে পারতাম না, দু একজন ভাই মাঝে মাঝে এসে তার ফেসবুকটা স্ক্রল করার সুযোগ দিত। সেই ভাইরা বলতো যে ভাই দেখেন আজকে যাত্রাবাড়িতে কিভাবে গুলি করছে। একজন ভাইয়ের কথা মনে আছে, উনি সনাতন ধর্মাবলম্বী। উনি এসে আমাকে একটা লাইন স্পষ্ট এভাবে বলল, ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে দেখে গুলি করতেছে। তাহলে এই যে ত্যাগ কুরবানি, এটার মধ্য দিয়ে তারা এই যে নতুন বাংলাদেশ, এই যে লড়াই, এটার অংশ। এখন সবচেয়ে বড় যে জায়গাটা, আমাদের এই পুরাতন সিস্টেমটাকে আমরা এই 2 বছরে যেভাবে দেখলাম, আসলে এই সিস্টেমের যারা সুবিধাভোগী গোষ্ঠী, আপনি যতই সৎ থাকেন, নীতির পথে থাকেন, আপনার অবস্থা যতটাই খারাপ যাক না কেন, আপনার পরিবার যতই খারাপভাবে চলুক না কেন, আপনি যেহেতু কথা বলছেন তাদের পুরাতন সিস্টেম ভেঙে নতুন সিস্টেম গড়বেন, তারা প্রয়োজনে আপনার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু আপনাকে তারা প্রশ্নবিদ্ধ করেই ছাড়বে। তারা মনে করে তাদের ওই সাম্রাজ্যটা, যেটা হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাম্রাজ্য, ওই সাম্রাজ্যটা বাঁচিয়ে রাখার জন্য 2-4 জন জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্ব বলেন, যোদ্ধা বলেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা 10-20-50 কোটি টাকা খরচ করে ফেলবে। এটা তাদের কিছু যায় আসে না। আমি আসলে আপনাদের সামনে এখানে যে আঙ্গিকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সে বিষয়ে কথা বলার ততটুকু আসলে যোগ্যতা আমার নেই। কিন্তু যখন আমি এই টপিকটা দেখি, তখন আমার মনে হয়েছিল যে আমি অল্প কিছু দিনে এই বিষয়ের বেশ কিছু জিনিস দেখেছি। এই বিষয়গুলো নিয়ে তো কথা বলা যেতেই পারে, কারণ আমরা এই জুলাই অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং 17 জুলাই যখন আমাদেরকে বাধ্যতামূলকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে ফোর্সফুলি ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, যখন ভিসি চত্বরে আমি হাসনাত বসে গিয়ে বললাম যে আমরা ক্যাম্পাস ছাড়বো না, পৃথিবীতে কি মহামারী চলছে নাকি, তখনও আমাদেরকে সেখান থেকে টেনে হিস্ট্রে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে হলে যাই যে হল ছাড়বো না, হল থেকেও আমাদের যা ছিল তা একদম আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বের করে দেওয়া হয়। তো এর পরবর্তী সময়ে 18 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সময়টা, নেতৃত্বটা এটা আপনাদের কাছে ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে। এবং আমি এটাকে অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায় বলি, 18 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। এই সময় যদি আপনাদের ওই ত্যাগ কুরবানি না থাকতো, হয়তো আমরা আজকে এই নতুন বাংলাদেশে আসতে পারতাম না। এবং অনেকে আমরা দেখি এখন আমাদের সিভিল সোসাইটির তথাকথিত কিছু আবার আমাদের এজেন্ট আছে, দেশের এবং দেশের বাইরের বিভিন্ন গোষ্ঠীর শ্রেণীর এজেন্ট, যারা নিজেদেরকে অনেক বড় স্টেক হোল্ডার দাবি করে বিভিন্ন ক্ষেত্রে। তারা এখন তাদের জায়গা থেকে বলে, যখন কাজে লাগে তখন বলে আর কি, যে বাংলাদেশে নতুন করে
ডানপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে, এই ধরনের কথাবার্তা। একই কথা যখন আওয়ামী লীগ ছিল তখন অন্য আরেকটা পন্থীর বিরুদ্ধে কিন্তু তারা বলে নাই। তো তারা হলো সুবিধাবাদী এজেন্ট আর কি। এবং আমি ওই দিন একটা জায়গায় বলছিলাম যে এটা আসলে আপনি এভাবে যদি বামপন্থা, মধ্যপন্থা, ডানপন্থা দিয়ে আলাদা করেন আপনি করতেই পারেন, কিন্তু তারা এটা নতুন করে তাদের উত্থান ব্যাপারটা এরকম না। একটা মানুষের বিশ্বাসের জায়গা থেকে এটা জন্মসূত্রে ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে ছিল। আপনি এটা বলেন যে তাদের যতটুকু প্রাপ্য আপনি বিগত 53 বছরে কিংবা 16 বছরে বুঝে দিতে পারেন নাই। আপনি এটা বলেন যে তাদেরকে আপনি জোর খাটিয়ে একটা কর্নার করে রেখেছেন, একটা ট্যাগ দিয়ে রেখেছেন। তারা আজকে যতটুকু জায়গা, এটাও যে তারা তাদের প্রাপ্যটুকু বুঝে পেয়েছে এটাও না। এটা না দেখেই আপনার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু বাংলাদেশের 30-40 লক্ষ কওমি শিক্ষার্থীর জন্য আপনার বাজেটে কিছু নাই। আপনি এখনও কর্নার করে রাখছেন। এ কারণেই আপনি এই কথা বলতেছেন নতুন করে তারা সামনে আসছে, অথচ এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলে যখন আমি দেখি, আমি শহীদদের তালিকা যখন দেখি, তখন আমি বেশিরভাগ জায়গায় তাদেরকেই খুঁজে পাই। তাহলে এটা তো তারা নতুন করে না, এটা তারা অর্জন করে নিয়েছে রক্ত দেওয়ার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে। এবং 18 জুলাইয়ের পরে যখন আমাদেরকে ডিজিএফআই তুলে নিয়ে যায়, ডিবি তুলে নিয়ে যায়, আমাদের সামনে ওই ডিবি অফিসেও 2-1 কনস্টেবল ভাই ছিল। আমাদের কাছে যেহেতু ফোন ছিল না, টিভি দেখতে পারতাম না, সংবাদপত্র দেখতে পারতাম না, 2-1 ভাই মাঝে মাঝে এসে তার ফেসবুকটা স্ক্রল করার সুযোগ দিত। সেই ভাইরা বলতো যে ভাই দেখেন আজকে যাত্রাবাড়িতে কিভাবে গুলি করছে। একজন ভাইয়ের কথা মনে আছে, উনি সনাতন ধর্মাবলম্বী। উনি এসে আমাকে একটা লাইন স্পষ্ট এভাবে বলল, ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে দেখে গুলি করতেছে। তাহলে এই যে ত্যাগ, কুরবানি, এটার মধ্য দিয়ে তারা এই যে নতুন বাংলাদেশ, এই যে লড়াই, এটার অংশ। এখন সবচেয়ে বড় যে জায়গাটা, আমাদের এই পুরাতন সিস্টেমটাকে আমরা এই 2 বছরে যেভাবে দেখলাম, আসলে এই সিস্টেমের যারা সুবিধাভোগী গোষ্ঠী, আপনি যতই সৎ থাকেন, নীতির পথে থাকেন, আপনার অবস্থা যতটাই খারাপ যাক না কেন, আপনার পরিবার যতই খারাপভাবে চলুক না কেন, আপনি যেহেতু কথা বলছেন তাদের পুরাতন সিস্টেম ভেঙে নতুন সিস্টেম গড়বেন, তারা প্রয়োজনে আপনার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু আপনাকে তারা প্রশ্নবিদ্ধ করেই ছাড়বে। তারা মনে করে তাদের ওই সাম্রাজ্যটা, যেটা হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাম্রাজ্য, ওই সাম্রাজ্যটা বাঁচিয়ে রাখার জন্য 2-4 জন জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্ব বলেন, যোদ্ধা বলেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা 10, 20, 50 কোটি টাকা খরচ করে ফেলবে। এটা তাদের কিছু যায় আসে না।